আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখেন সবাইকে জানাই স্বাগতম। তো বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে পোল্যান্ড থেকে। তো অনেকে আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেছিল, তার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি মেক করা আপনাদের জন্য। এছাড়াও আমি অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে রীতিমতো ভিডিও দিতে পারিনি এবং চেষ্টা করি সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আমার কাজের ব্যস্ততার কারণে যেমন ইন্ডিয়াতে অনেকের কিন্তু আমরা ফাইল রেডি করেছি এবং অনেকেই কিন্তু জমা করেছে। ইতোমধ্যে আমরা অনেকের অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি, তারাও কিন্তু কিছুদিনের মধ্যে জমা করবে। এখন অনেকে আমাকে বলেছিল যে ভাই, ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা তো করতে পারতেছি না, বা ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে না, তো কি করতে পারি, বা ডাবল এন্ট্রি ভিসা কি বন্ধ কিনা। দেখেন, যদি ডাবল এন্ট্রি ভিসা বন্ধই থাকতো তাহলে কিন্তু আমি কাজ করতে পারতাম না, কেননা আমি এই পর্যন্ত প্রায় 10টার মতো কাজ করেছি যারা ফাইল অলরেডি ইন্ডিয়াতে জমা করে বসে আছে পাসপোর্ট ডেলিভারি পাবে তার জন্য। তো যদি তারা ইন্ডিয়ান ভিসা নাই করতে পারতো তাহলে তাদের ফাইল আমরা কিভাবে রেডি করলাম। তো আমার হাতে অনেকগুলো ফাইলে কাজ করা হয়েছে এই ইতোমধ্যে। এরপরে দুবাইতে আমরা করেছি কয়েকজনের কাজ এবং কাতারের কয়েকজনের কাজ করেছি। সৌদিতে চলমান আছে কাজ, যে তাদের ফাইলগুলো আমরা রেডি করেছি, অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আর সবচেয়ে বড় একটা নিউজ আপনাদেরকে দিচ্ছি, সেটি হচ্ছে যে আমরা ইতোপূর্বে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করেছিলাম যে কাতার থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল নিতে পারি। এটা আমরা বলছিলাম যে আমরা নিতে পারি, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে নেওয়া যায়। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে ভাই কিভাবে নেওয়া যায়, আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন, এরকম অনেকে বলছিল। তো আমরা প্রাথমিকভাবে একটা এবং দুইটাকে টেস্ট করার জন্য ওই সিস্টেমে আমরা এই কাজগুলো করেছিলাম। তো তার মধ্যে সাকসেসফুলি ভাবে আমরা আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। সেটা 1 মাস 2 দিন বা 3 দিন এরকম সময় লেগেছিল। আমরা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে সর্বদা 2 মাস সময় নিয়ে থাকি যে কাতারে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, বা কাতারে যারা আছে তারা এম্বাসি ফেস করতে চায়, অ্যাপয়েন্টমেন্ট দীর্ঘ সময় ধরে পাচ্ছে না, তারা আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পোল্যান্ড এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো। এবং অ্যাপয়েন্টমেন্টের কাজেই শুধু আমাদের সীমাবদ্ধ না, আমরা পোল্যান্ড এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ফাইল রেডি করা পর্যন্ত সকল ধরনের কাজগুলো আমরা করে থাকি। ঠিক এই কাজটা আমরা নিয়েছিলাম 1 মাস আগে, এবং 1 মাস পরে কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট যেই সিস্টেমে করার সেটা আমরা করে সাকসেস হয়েছি কাতার থেকে। আমি ইতিপূর্বে আমাদের ভিডিওতে বলা হয়েছে এবং ইতিপূর্বে আমাদের ভিডিও দিয়েছিলাম। অনেকে আমাকে নক করেছিল এজন্য যে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন। তো আমরা কিন্তু 2 মাস সময় নিই, 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যেই ইনশাল্লাহ করে দিতে পারবো কাতার থেকে এবং ইন্ডিয়া থেকে যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয়। ইন্ডিয়াটা অ্যাভেলেবেল, কাতারটা আমাদের একটু সময় বেশি লাগে। তো আমরা একটু দেখতে পাচ্ছেন যে এই ভেয়ের কাজটা আমরা করেছি। তো আমরা অ্যাপয়েন্টমেন্টের 4th নাম্বার পৃষ্ঠায় অ্যাপয়েন্টমেন্ট ডেটটা থাকে, আমরা ওইখানে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই দেখেন এখানে ডেটটা কিন্তু উল্লেখ রয়েছে। ডেটটা 18/6/2026, 9টা 15 মিনিটে তাকে অ্যাম্বাসিতে জমা করতে হবে ফাইল। ভিসা ক্রায়োভি প্রাসা, মানে ওয়ার্ক পারমিটে বা ওয়ার্ক ক্যাটাগরির ভিসা, ন্যাশনাল ভিসা। তারপর দোহা, যেহেতু কাতারের রাজধানী দোহা, এই দোহাতে এই অ্যাড্রেসে তার ফাইলগুলোকে জমা করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমরা আজকে দেখালাম যে এখন থেকে আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই কাজগুলো করে নিতে পারবেন। আমরা চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে এবং আরও ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিত ব্যাখ্যা করার জন্য। এবং সিঙ্গাপুরে অনেক কাজ করেছি। তো এর মধ্যে সবচেয়ে ভিসা রেশিও বর্তমানে সিঙ্গাপুরে আছে। এর পরিপ্রেক্ষিতে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে ভাই, সিঙ্গাপুরে আমরা যেতে চাচ্ছি, সিঙ্গাপুরে গিয়ে তারপরে কি অ্যাম্বাসি ফেস করতে পারবো? আবার অনেকে বলছে যে ভাই, আমি সিঙ্গাপুরে চলে যাচ্ছি, আমি সিঙ্গাপুরে এখানে কাগজপত্র হলে তারপরে আমি পোল্যান্ডের জন্য ট্রাই করব, এরকম অনেকেই প্রশ্ন করেছিল। তো যারা সিঙ্গাপুরে কাজ করবেন বা ওয়ার্ক পারমিটে কাজ করবেন, তারা অবশ্যই পোল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন। ওয়ান অফ দ্য বেস্ট টাইম সিঙ্গাপুর থেকে পোল্যান্ডের জন্য। পোল্যান্ডে বর্তমানে ভিসা যারা স্কিল ওয়ার্কার, ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন কাজে যারা স্কিল আছে এবং সার্টিফিকেট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা হচ্ছে। এবং ইন্ডিয়াতে সবচেয়ে বেশি রিজেক্ট হচ্ছে। এই রিজেক্ট হওয়ার অনেকগুলো কারণ আপনাদের আছে, আমি বলে দিচ্ছি সেটি। যে দেখেন, আপনারা 2024 সালে পারমিট নিয়েছেন, কেউ 24-এ নিয়েছেন, 25-এ নিয়েছেন, আবার কেউ বা 26-এও পারমিট নিয়েছেন। তো যারা 24 সালে পারমিট নিয়েছে তাদের কিন্তু দেখবেন বেতন রয়েছে 4400 টাকা বা 4200 টাকা, মানে আপনার জলতি, যেটা পোল্যান্ডের নিয়ম ছিল 2024 সালে বা 25 সালে যেই নিয়ম ছিল,
4,666 টাকা এরকম হচ্ছে আপনার বেতন দেখানো হয়েছে। তো এখন যদি ওই বেতনে আপনি পোল্যান্ড এম্বাসি ফেস করেন ওই ওয়ার্ক পারমিট দিয়ে, তাহলে কিন্তু আপনার রিজেকশন খাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। কারণ হচ্ছে আপনার ওই পারমিটের পাশাপাশি আপনাকে অবশ্যই এইখান থেকে কন্ট্রাক্ট পেপার নিতে হবে, যেটা হচ্ছে পোল্যান্ডের মিনিমাম স্যালারি 4,806 জুলতি। এটা নিতে হবে, এই উল্লেখ করে আপনি কন্ট্রাক্ট পেপার নতুন করে নিতে হবে, এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে। শুধুমাত্র পারমিটটা ব্যতীত যত সাপোর্টিং ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে। যদি আপডেট করে না নেন তাহলে ইন্ডিয়া থেকে ভিসা হবে না। এবং ইন্ডিয়া না, আপনি যে দেশ থেকে দাঁড়ান, সৌদি, কাতার, কুয়েত, মালয়েশিয়া, তারপর হচ্ছে দুবাই, যেখান থেকে দাঁড়ান কোথাও থেকে ভিসা হবে না, কারণ আপনাকে আপডেট ডকুমেন্ট লাগবে। আর বর্তমানে রিজেকশন হচ্ছে, কিন্তু সময় ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ, কারণ বর্তমানে সিঙ্গাপুরে যে পরিমাণে ভিসা দিচ্ছে ইন্ডিয়া তো আপনাদের এক সময় ভিসা দিবে। তবে এখন বর্তমানে যে কড়াকড়ি নিয়ম চলতেছে সেই নিয়মের মধ্যে যাদের কোম্পানিগুলো ঠিক আছে এবং হচ্ছে আপনারা ডকুমেন্ট ঠিক আছে তারা কিন্তু ভিসা পাবেন। এখন অনেকে আমাকে বলবে যে ভাই রিজেকশনের সংখ্যাই তো অনেক বেশি, আমরা কিভাবে ভিসা পাবো? এখানে ভিসা না পাওয়ার অনেকগুলো কারণ আছে। ধরেন আপনি পোল্যান্ড থেকে একটা পারমিট নিয়েছেন। এখন পোল্যান্ডের যে পারমিটটা নিয়েছেন সেটা হয়তো কোনো এজেন্সি থ্রুতে অথবা কোনো থার্ড পার্টির মাধ্যমে নিয়েছেন। যারা হচ্ছে কোম্পানির সাথে আরো ২, ১, ৩ হাত বদল করে তারপরে আপনার পারমিটটা নিয়েছে। সরাসরি কিন্তু আপনি পোল্যান্ডের যেই এশিয়া থেকে পোল্যান্ডের যে কোম্পানি সেই কোম্পানি থেকে কিন্তু পারমিটটি নেননি। যার কারণে কি হয়েছে যে এই পারমিটটি অনেক হাত ঘুরে আসছে, আপনার সম্পর্কে কোম্পানি কিছুই জানে না। যখন বর্ডার গার্ড তাদের ইনফর্ম করে যে এই লোক চিনো কিনা, এই লোক তোমার লাগবে কিনা, তখন তারা কিন্তু সঠিকভাবে তথ্য দিতে পারে না। এবং নিয়োগ কর্মকর্তা কিভাবে তাকে পেলো, কোন ওয়েতে পেলো, তার প্রুফ দেখানোর জন্য যখন বর্ডার গার্ড বলে বা কিছু প্রশ্ন করে তখন কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারে না, যার কারণে কিন্তু ভিসাটা হয় না। এবং আরেকটা কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা কেউ ধরেন দুবাইতে অথবা সৌদিতে অথবা কাতারে ড্রাইভিং পদে কাজ করেন। অনেকেই আছে ড্রাইভার পদে জব করে। তো যারা ড্রাইভার পদে জব করে তারা কি করছে, একটা পোল্যান্ডের যেকোনো একটা কাবাব শপ থেকে পারমিট নিয়েছে। তারা নিয়েছে কি হচ্ছে আপনার কুহাস, মানে এই দেশের ভাষায় বলে রান্নার যে কাজগুলো করে সেই কাজ, মানে কাবাব বানানো বা হচ্ছে আপনার আ কাবাব সহকারী, পোমুস, কুহাস এইরকম জিনিসগুলো, মানে এইরকম পারমিটগুলো তারা নিচ্ছে। এখন দেখেন তার ড্রাইভিং পদের সাথে কিন্তু এটার সাথে কোনো মিল নেই। তাহলে আপনারা যদি আসতে চান পোল্যান্ডে, অবশ্যই আপনি যদি কাতারে ড্রাইভিং করেন অথবা সৌদিতে ড্রাইভিং করেন অথবা আপনি ধরেন দুবাইতে ড্রাইভিং করেন, তাহলে আপনি ড্রাইভিং যেহেতু জানেন, আপনার ড্রাইভিং স্কিল আছে এবং ড্রাইভিংয়ের হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, বাংলাদেশের বলেন এবং হচ্ছে দুবাইয়ের বলেন, সেই লাইসেন্স আছে। আপনি এইখান থেকে একটা ড্রাইভার পদে পারমিট উঠান। ধরেন বিভিন্ন কাবাব শপ থেকে অথবা ধরেন আপনি গিয়ে বিভিন্ন কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে আপনি কিরোপসার যে পারমিট সেটা উঠান আপনি। তো এইটা উঠাইলে তো আর সমস্যা নাই। তো এই ভুলটা অনেকেই করে যে সে কাজ করে একটা আর পারমিট উঠায় আরেকটা। তারপরে হচ্ছে ফেক ডকুমেন্ট বানিয়ে দেয়, যার কারণে হচ্ছে কিন্তু ভিসা রিজেকশন হয়। আর আমাদের বিশেষ করে বাংলাদেশী যারা আছি তারা হচ্ছে আমাদের প্রবণতা আছে, যেমন হচ্ছে আমরা জানি না তার চাইতে বেশি কাজ করে থাকি। যেমন হচ্ছে আমি এই কাজ জানি না অথচ আমি এই কাজের একটা পারমিট নিয়ে নিছি। তাহলে আপনার ভিসা কিভাবে হবে? আপনি তো ফেক ডকুমেন্ট নিবেন। এজন্য এম্বাসিতে এখন বর্তমানে যেই ডকুমেন্টগুলো বাংলাদেশীরা প্রোভাইড করে থাকে, বেশিরভাগ ডকুমেন্ট অরিজিনাল যারা দেয় তাদেরটা এবং হচ্ছে যারা ফেক দেয় তাদেরকেও সবাইকেই মনে করে কি যে আপনার হচ্ছে সবাই ফেক ডকুমেন্ট দিয়েছে। তো যার কারণে ভিসা রিজেকশনগুলো অনেক বেশি হয়। আপনারা যারা নতুন পোল্যান্ডে আসবেন অথবা পোল্যান্ডে আসার জন্য ফাইল জমা করবেন, তারা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনি যেই কাজে স্কিল আছে এবং আপনার সার্টিফিকেট আছে এবং আপনার ডকুমেন্ট আছে সেই কাজের উপরে ওয়ার্ক পারমিট নেওয়ার চেষ্টা করবেন এবং ভালো কোম্পানি দেখে পারমিট নেওয়ার চেষ্টা করবেন। এজেন্সি থ্রুতে নেবেন না। হয়তোবা আপনার ভাই থাকে অথবা আপনার কোনো বন্ধু থাকে যে পারমিট দিতে পারে, তার কাছ থেকে আপনি পারমিটটা নিলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। এরপরও আমাকে অনেকে প্রশ্ন করেছিল বা অনেকে মেসেজ করেছিল, "বন্ধু তুমি কি নিতে পারো কিনা?" আমার মেসেঞ্জারে অনেকে নক করেছে। আমার ফ্রেন্ড লিস্ট থেকে অনেক ছোট ভাই ব্রাদার অথবা আমার স্টুডেন্ট যারা ছিল বাংলাদেশে কম্পিউটার ট্রেনিং করাইছি, যাদের অনেকে আমাকে মেসেজ করেছে যে আমাকে নেওয়া যায় কিনা বা কোনো কাজ করেন কিনা। তো আমি কিন্তু এই কাজগুলো করি না। আমি অসংখ্য ভিডিওতে বলেছি, আমাকে সৌদি থেকে শত, শত মানুষ মেসেজ দিয়েছে, সিঙ্গাপুর থেকে, দুবাই থেকে অনেকেই আমাকে মেসেজ করেছে যে, "ভাই আমি আপনার মাধ্যমে যেতে চাই। আপনি একজন ট্রাস্টেড ব্যক্তি।" দেখেন আমার কাজ কিন্তু এটা না। আমি কিন্তু পূর্বেই বলেছি যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ফাইল রেডি করা পর্যন্ত, এম্বাসির ইন্টারভিউ পর্যন্ত সকল বিষয়ে আমরা গাইড করি এবং এই কাজগুলো আমরা করে থাকি। এখনো আমাদের হাতে অনেক কাজ আছে। আমরা কাজ প্রতিনিয়তই করতেছি। এজন্য হচ্ছে আপনাদেরকে সময় মতো ভিডিও দিতে পারি না। এখন আমি কিন্তু কোনো লোক আনি না এবং কাউকে কোনো পারমিট দেই না। শুধু আমাকে আপনারা বিরক্ত করে কোনো লাভ হবে না। কারণ আমি এই কাজগুলো করি না। তো যারাই হচ্ছে
পোল্যান্ডের জন্য আসবেন বা দিবেন, পোল্যান্ড এমন একটা জায়গা সেখানে কিন্তু আপনার হচ্ছে রিস্কের সংখ্যাটা অনেক বেশি। কোনো কারণে যদি আপনার ভিসা না হয় তাহলে আপনি যে পারমিটের জন্য টাকা দিয়েছেন, তারপরে আপনি ফাইল রেডি করেছেন, এরপর হচ্ছে আপনি এম্বাসি ফি দিয়েছেন, সব ডকুমেন্ট গুছিয়ে এম্বাসিতে যাওয়ার পরে যদি রিজেকশন হয় তাহলে কিন্তু এই টাকাগুলো আপনি আর ফেরত পাচ্ছেন না। তো ভেবে চিন্তে যারা স্কিল ওয়ার্কার এবং হচ্ছে আপনারা খুবই আত্মীয় বা কাছের কোনো কেউ থাকে, আপনাকে পারমিট দিতে পারবে এবং ওই পারমিটে ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে, সেই পারমিটটাই নিবেন। এবং পরবর্তী ভিডিওতে আসতেছে আপনাদের জন্য যে পোল্যান্ডের ফেক ওয়ার্ক পারমিট নিয়ে অনেক মানুষ প্রতারিত হচ্ছে, সে বিষয় নিয়েও আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব। আর কাতার থেকে এখন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারতেছি, এটা আমাদের প্রথম কাজ ছিল। সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা আমরা এখানে তৈরি করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।